শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জ অনলাইন স্কুলের পক্ষে আজ আমি রোকসানা বেগম, সরকারি শিক্ষক, আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ থেকে তোমাদের সাথে আছি অষ্টম শ্রেণীর গণিত নিয়ে। যদিও আমাদের একজন স্যার এটি নিয়মিত পড়াচ্ছেন, আমি আজ তোমাদের সাথে এমনিতেই বিশেষ একটি ক্লাসে এসেছি। আর বিশেষ একটি টপিক নিয়ে আজ আলোচনা করব আমরা। আশা করি ভালো লাগবে তোমাদের। শিক্ষক, অভিভাবক বা যারা আমাদের সাথে আছেন সাথে থাকবেন। শিক্ষার্থীদের সাথে নিয়ে বসলে খুব ভালো হয় যদি তারা বই খাতার সাথে নিয়ে বসে। খাতা লাগবে না, বইটি নিয়ে বসলে হবে। সাথে বই নিয়ে বসলে আমাদের টপিকটা বুঝতে সুবিধা হবে। তো আবারও শুভকামনা জানিয়ে শুরু করছি কিশোরগঞ্জ অনলাইন স্কুলের পক্ষে। তো প্রথমে আমি কিছু ছবি দেখাতে চাইছি। আমি একটু স্ক্রিনে যাই। গণিত ক্লাস বোর্ডে কাজ বেশি আমাদের করতে হয়, বোর্ড ছাড়া এটি ফলপ্রসূ হয় না। তবুও কিছু টপিক আমি এখানে স্লাইডে রেখেছি শুধু বাচ্চাদের বোঝানোর জন্য, শিক্ষার্থীদের সুবিধার জন্য। তো আমি একটু স্ক্রিনে ঘুরে আসি। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এই ছবিটির সাথে পরিচিত। হ্যাঁ, দেখে কি বলতে পারবে এটি কিসের চিত্র? অনেকেই বলতে পারবে, কারণ তোমরা এগুলো ক্লাস 5 থেকে 7 পর্যন্তই পড়ে এসছো। বিভিন্ন উপপাদ্যে বা জ্যামিতিতে আমরা এই চিত্রটা দেখে আসছি। তো এটিকে আমরা কি বলি? এই চিত্রটিকে কি বলি? সমকোণী ত্রিভুজ। এটিকে আমরা বলি সমকোণী ত্রিভুজ। কোন ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি? আমরা জানি যে তিনটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা বলি ত্রিভুজ, কিন্তু সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ হতে হবে, তাই তো? তো আমাদের এই চিত্রে এই কোণটি হচ্ছে সমকোণ। এখানে লম্বালম্বি যে রেখাটি বা বাহুটি আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে লম্ব। লম্ব দেখে আমরা বুঝতে পারছি এইটুকু হচ্ছে আমাদের সমকোণ। চিত্রটি দেখেও আমরা বুঝতে পারি যে এটি একটি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের যে তিনটি বাহুর তিনটি বিশেষ নাম জানি আমরা। হ্যাঁ, বিশেষ নাম পাই আমরা। তো চলো সেটি নামগুলো একটু দেখি। সমকোণী ত্রিভুজের এই যে নিচে ভূমি বরাবর যে বাহুটি আছে সেটিকে বলা হয় ভূমি। আমি লাল চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি, লাল রেখা দিয়ে, একটু মিলিয়ে নাও। এই রেখাটিকে আমরা বলবো ভূমি। তাহলে আমার এই চিত্রটি যদি এসিবি হয়, আমাদের এই ত্রিভুজটির নাম, তাহলে আমরা ভূমিকে বলতে পারি বিসি। বিসি হচ্ছে এর ভূমি। আর এসি, এই যে উপরে নিচে এসি যে বাহুটি আছে সেটিকে আমরা বলবো লম্ব বা উন্নতি। অনেক সময় আমরা উচ্চতাও বলি। এটাকে বলবো আমরা লম্ব বা উন্নতি অথবা উচ্চতা। আর এখানে সমকোণী ত্রিভুজের অপোজিটে, ঠিক বিপরীতে যে বাহুটি আছে সেটিকে আমরা বলি অতিভুজ। হয়তো এই ক্লাসের আগে, অষ্টম শ্রেণীর আগে এই নামটি তোমরা নাও শুনে থাকতে পারো। এর আগে হয়তো শুধুমাত্র সমকোণী ত্রিভুজের কিছু উপপাদ্য আমরা প্রমাণ করেছি। ত্রিভুজের সদৃশকোণী ত্রিভুজ সদৃশ করা বা সর্বসম করা, এই ধরনের উপপাদ্য করেছি, কিন্তু এইটি নিয়ে আগে হয়তো খুব একটা আলোচনা হয়নি। সেজন্য আমরা এটার নামটা একটু দেখে নিই। সমকোণের এই বিপরীত বাহুটিকে বলা হয় অতিভুজ। তাহলে আমরা এখানে তিনটি নাম পেলাম: ভূমি, লম্ব বা উচ্চতা বা উন্নতি, এবং অতিভুজ। তো সমকোণী ত্রিভুজ নিয়ে কেন কথা বলছি? আসলে আজ যে অধ্যায়টি আমরা আলোচনা করব, তোমাদের নবম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য। তোমরা নিশ্চয়ই বই নিয়ে বসেছ, একটু পিথাগোরাসের উপপাদ্যের চ্যাপ্টারে ওই জায়গাটা বের করে বসো। এখানে পিথাগোরাস সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য নিয়ে একটি উপপাদ্য দিয়েছিলেন। সেই উপপাদ্যের প্রমাণ নিয়ে আমাদের এই অধ্যায়টি। হ্যাঁ, এটি বিভিন্ন ভাবে প্রমাণ করা যায়। তো পিথাগোরাস কে ছিলেন? চলো আগে একটু দেখে আসি যে পিথাগোরাস কে ছিলেন। পিথাগোরাস, ওনার ছবি এটি, আমি গুগল থেকে নিয়েছি। তো এখানে ওনার পরিচয় দিতে গেলে বলতে হয় পিথাগোরাস ছিলেন একজন গ্রিক দার্শনিক। তিনি গণিতবিদও ছিলেন। সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্যের উপর তিনি একটি উপপাদ্য দিয়ে সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে আছেন, এবং তার এই উপপাদ্যের বিকল্প প্রমাণ, বিভিন্ন ধরনের প্রমাণ এখনো পর্যন্ত অনেকেই চেষ্টা করে যাচ্ছেন বের করার জন্য। ধারণা করা হয় যে পিথাগোরাস তার উপপাদ্যের প্রমাণটি করে যেতে পারেননি, তার উত্তরসূরিরাই এর বিভিন্ন রকমের প্রমাণ পর্যায়ক্রমে দিয়ে আসছেন। তো পিথাগোরাস সম্পর্কে আমরা এটুকু অল্প একটু জানলাম।
এখন আসে পিথাগোরাসের উপপাদ্য। তিনি যে উপপাদ্যটা দিয়েছিলেন, হ্যাঁ, সংক্ষেপে একটু আগে তার মূল জিনিসটা আমরা একটু দেখে নেই যে তার উপপাদ্যটা কি। আমরা তিনটি বাহু পেয়েছি সমকোণী ত্রিভুজের, লম্ব, ভূমি, লম্ব এবং অতিভুজ। তো পিথাগোরাস যে উপপাদ্যটি দিয়েছিলেন সেটি ছিল, আমরা যদি এই বিসি কে সংক্ষেপে ছোট হাতের এ দিয়ে প্রকাশ করি, এই বাহুটার নাম, আবার এসি কে বি দিয়ে প্রকাশ করি, আবার এবি কে সি দিয়ে প্রকাশ করি, পিথাগোরাসের মতে এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অর্থাৎ এখানে যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি, ঠিক আছে, এই অতিভুজের উপর যদি একটা বর্গ আঁকি, আবার এখানে বিসি এর উপর যদি একটা বর্গ আঁকি ভূমির উপরে, আবার এখানে লম্ব যেটি আছে আমাদের এসি তার উপরে যদি একটি বর্গ আঁকি, তাহলে এখানে কয়টি বর্গ পাবো আমরা? 3টি বর্গ পাবো। তো তার মতে অতিভুজের উপর অঙ্কিত যে বর্গক্ষেত্রটি সেটি অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। আবার বলছি আমি, অতিভুজের উপর কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রটি অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। আমি এখানে চিত্র দিয়ে খুব বেশি করে দেখাতে পারিনি সময়ের অভাবে, শুধু মূল কথাটুকু বললাম। তো আমরা যদি এটাকে এইভাবে দেখি যে অতিভুজ যেহেতু সি ধরে নিয়েছি, আমরা নাম দিয়েছি সি, সি স্কয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বাহু স্কয়ার, সি যদি বাহু হয় তাহলে সি স্কয়ার হচ্ছে ক্ষেত্রফল। যেহেতু আমরা এখানে একটা বর্গ কল্পনা করে তার ক্ষেত্রফল চিন্তা করছি, তাহলে সি স্কয়ার সমান, এখানে ভূমির বাহু দেওয়া আছে আমাদের এ, ভূমিকে ধরে নিয়েছি এ, এ স্কয়ার, আর লম্বের যে বাহু ধরে নিয়েছি বি, বি স্কয়ার। এই দুটির যোগফল সমান হচ্ছে অতিভুজের বর্গক্ষেত্র। তাহলে এটি ছিল তার মূল উপপাদ্যটি, যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রটি তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যোগফলের সমান হবে বা সমষ্টির সমান হবে। তো এতক্ষণে নিশ্চয়ই তোমরা বইয়ে সূত্রটি বা পিথাগোরাসের যে উপপাদ্যটি আছে সেটি তোমরা দেখে নিয়েছো। চিত্রটা অনেকটা এরকম হবে, তাই না? এটি যদি একটি সমকোণী ত্রিভুজ হয়, এটা হবে সমকোণ, এটি হচ্ছে এখানে সমকোণ, হ্যাঁ সমকোণ, এটি হচ্ছে অতিভুজ, অতিভুজের উপর অঙ্কিত বর্গ, আর এই দুইটা বর্গ। তবে এই চিত্র দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমরা এত জটিল করে জটিল চিত্র দিয়ে পড়বো না। আমরা যতটা সম্ভব আমাদের বইয়ে যেটা আছে সমকোণী ত্রিভুজের মাধ্যমে সেটা সেই চিত্রের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। এখানে আমি একটু লিখে দিয়েছিলাম উপপাদ্যটি, তোমরা একটু দেখে নাও। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। এই উপপাদ্যটির আমরা যদি পরীক্ষায় দেখি, অনেক সময় আসে যে পিথাগোরাসের উপপাদ্য কি, হ্যাঁ, বা পিথাগোরাসের উপপাদ্যটি লিখো, তখন জ্ঞানমূলকের 2 নম্বরে একটা প্রশ্ন এটা অনেক সময়ই আসে। তো আমাদের কি করতে হবে? এই স্বীকার্যটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখতে গেলে আমাদের একটু বুঝে মুখস্থ করতে হবে। তো আমরা যদি বুঝে নেই যে সমকোণী ত্রিভুজ কি, অতিভুজ কি, লম্ব কি, উচ্চতা কি, তাহলে আমরা এটাকে সহজেই লিখতে পারবো, নিজের ভাষায় লিখতে পারবো। তুমি নিজের ভাষায় লিখলেও মূল উপপাদ্যের স্বীকার্যটা কিন্তু চলে আসবে। তাহলে আমি আবার একবার রিপিট করছি, কারণ প্রথমে আমাদেরকে এই স্বীকার্যটা মাথায় রাখতে হবে। মনে করে দেখো, তোমরা 7 এ যে উপপাদ্যগুলো পড়ে আসছো, 6 এ যে উপপাদ্যগুলো পড়ে আসছো, তার প্রমাণগুলো এখন কিন্তু অনেকটাই তোমাদের মনে নেই। হ্যাঁ, বুঝে বুঝে তখন হয়তো আনসার করেছো, কারেকশন করেছো, মিলিয়ে নিয়েছো, কিন্তু পুরো প্রমাণটা এখন হয়তো অনেকেরই মনে নাও থাকতে পারে। কিন্তু কি মনে আছে? উপপাদ্যের সেই স্বীকার্যটি, অর্থাৎ যেটি তুমি প্রমাণ করেছিলে। যেমন আমরা 7 এ পড়ে আসছি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণের সমান। এইটুকু কিন্তু আমাদের মনে আছে, এবং এটাই আমাদের পরবর্তী সময়ে আমরা কাজে লাগাবো। যেমন এখানেও কাজে লাগাতে পারি, আমরা অন্য কোনো উপপাদ্যে কাজে লাগাবো, অন্য কোনো জ্যামিতিক সমস্যায় আমরা কাজে লাগাবো। তাহলে স্বীকার্যটি আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং এটাকে অবশ্যই মাথায় রেখে আমাদের সামনে আগাতে হবে। তো এই ছিল আমাদের পিথাগোরাসের উপপাদ্যের একটু বলবো আমি সারমর্ম, যে উপপাদ্যটা কি এখন সেটি নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে এই উপপাদ্যটি অনেকের কাছে, তোমাদের আমি দেখেছি আমার শিক্ষার্থীদেরও, যে 8ম শ্রেণীতে পিথাগোরাসের উপপাদ্যটি নিয়ে সবার মধ্যে একটা ভয় কাজ করে, ভীতি কাজ করে।
যে এটা এত জটিল একটা উপপাদ্য, এটাকে ক্লিয়ার করতে পারে না। কিন্তু আমরা যদি একটু ধাপে ধাপে এটাকে ক্লিয়ার করে নিই তাহলে দেখবে এটি খুবই সহজ একটি উপপাদ্য। এখানে আমাদেরকে সমকোণী ত্রিভুজ সম্পর্কে একটু ভালোভাবে জানতে হবে। আমরা একটু জেনেছি, আরো একটু জেনে নেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে জানতে হবে। তো তোমাদেরকে জানা আছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? না থাকলে আমরা একটু দেখে আসি। আরেকটা জিনিস আছে তোমাদের বইয়ের যে চিত্রটি, প্রথম চিত্রটি মানে সমকোণী ত্রিভুজের সাহায্যে যে প্রমাণটি আছে সেখানে একটু চিত্রটি খেয়াল করো। একটি ট্রাপিজিয়ামের ছবি আছে। আমরা এইটিকে আজ প্রমাণ করতে যাব। এখানে যে চিত্রটি আছে এখানে সমকোণী ত্রিভুজ এবং ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়াম এবং সমকোণী ত্রিভুজ সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়ে আমাদের এটাকে শুরু করতে হবে। আমরা সমকোণী ত্রিভুজের বাহুগুলো সম্পর্কে ধারণা নিয়েছি, এখন জানবো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। এটুকু লাগবে আমাদের। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল তোমাদের জানা থাকলে ভালো, না জানা থাকলেও আমি এখানে একটু লিখে দিচ্ছি। হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। হ্যাঁ, ভূমি আমরা জানি, এটা হচ্ছে ভূমি। উচ্চতা কোনটা? এখানে এই চিত্রে এসি হচ্ছে উচ্চতা, আর আমাদের হাফ তো আছে। তো হাফের সাথে এখানে ভূমির যদি উচ্চতা পরিমাপ আমাদের দেওয়া থাকে, উপরের উচ্চতার পরিমাপ যদি আমাদেরকে দেওয়া থাকে, তাহলে আমরা ক্যালকুলেশন করে খুব সহজেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। আমরা আয়তের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল এগুলো যেমন সূত্রের মাধ্যমে বের করি, ঠিক তেমনি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এইভাবে বের করব। ঠিক আছে? তাহলে আমরা পেলাম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। এটুকু নোট রাখো, এটুকু আমাদের লাগবে। আর আমরা একটা জিনিস দেখবো, যেটি বললাম একটু আগে আমি, ট্রাপিজিয়াম কি। ট্রাপিজিয়াম সম্পর্কে তোমরা ক্লাস 5 এ পড়ে আসছো। চতুর্ভুজ বা ত্রিভুজগুলো যখন চিনতে শিখেছিলে তখনই ট্রাপিজিয়াম এই বইয়েও, তোমাদের এইটের বইয়েও এগুলোর সঙ্গে আছে একটি অধ্যায়। আমি আবার একটু মনে করিয়ে দিচ্ছি। ট্রাপিজিয়াম এমন একটি চতুর্ভুজ যার দুটো বাহু সমান্তরাল হবে। দুটো বাহু মানে এক জোড়া বাহু সমান্তরাল হবে। আমরা জানি চতুর্ভুজের বাহু 4টি এবং 4টির মধ্যে যে কোনো দুটো বাহু সমান্তরাল হতে হবে। এটাই হচ্ছে ট্রাপিজিয়ামের শর্ত। বাহুগুলো সব সমান হবে এমন কোনো শর্ত নেই, অসমান হতে পারে। কোণগুলো সমকোণ হবে কিনা নাও হতে পারে, কিন্তু একটাই শর্ত যে তার এক জোড়া বাহু সমান্তরাল হতে হবে। এখানে আমি একটা চিত্র দিয়েছি, দেখো এ বি সি ডি, এটি একটি ট্রাপিজিয়াম। এর এই বাহু আর এই বাহু, খেয়াল করে এই দুটো বাহু হচ্ছে সমান্তরাল। এই দুটো বাহু কিন্তু সমান্তরাল নয়, শুধুমাত্র দুটো বাহু অর্থাৎ এক জোড়া বাহু সমান্তরাল হবে, এবং এই এক জোড়া বাহু এদের বিপরীত বাহুগুলো। ঠিক আছে? এই দুটো বাহু সমান হলেও সমান্তরাল কখনোই হবে না। আমরা সমান্তরাল সম্পর্কে একটু হালকা ধারণা নেই। এইখান থেকে এই পর্যন্ত আমরা যতগুলো রেখা টানি না কেন, সবগুলো রেখা বা সবসময় ওই রেখার দূরত্ব হবে সমান। এরকম যদি দুটো রেখাকে আমরা এভাবে আঁকি, তখন এই রেখাগুলোকে বলা হয় সমান্তরাল রেখা। এরা সবসময় সমান দূরত্বে অবস্থান করে এবং বর্ধিত হলেও সমান দূরত্ব নিয়েই বর্ধিত হয়। এর একটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের রেল লাইনগুলো। রেল লাইনের যে কাঠের লোহার যে ইয়েগুলো দেওয়া থাকে, কি বলবো, পাটাতনগুলো, হ্যাঁ, লাইনের, এইগুলো একটু খেয়াল করে দেখবে যে সব জায়গায় সমান দূরত্বে চলে গেছে। এটা একটা খুব ভালো উদাহরণ সমান্তরাল রেখা। তো আমরা ট্রাপিজিয়াম সম্পর্কে একটু ধারণা পেলাম যে এইরকম চিত্রকে আমরা বলি ট্রাপিজিয়াম, যার যে চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল, এক জোড়া বাহু সমান্তরাল। এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নিয়ে একটু জানবো। আমরা সমকোণী ত্রিভুজ চিনলাম, ক্ষেত্রফল জানলাম। ট্রাপিজিয়াম চিনলাম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা জানবো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এটা তোমাদের জানা নাও থাকতে পারে, আমি ধরে নেব যে জানা নেই। হ্যাঁ, আজকে আমরা জানবো, একটু জেনে নিই। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। একটু খেয়াল করো, এখানে সমান্তরাল বাহু এটা আর এটা, তাহলে এই বাহুর নাম যদি আমরা দিই এডি, এই বাহুর নাম হচ্ছে বিসি। তাহলে কি হবে? এডি প্লাস বিসি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখানে একটা দূরত্ব আছে লম্বালম্বি, এখানে কি হচ্ছে? একটা দূরত্ব আছে। সেই দূরত্বটাকে যদি আমরা এইচ দিয়ে প্রকাশ করি, আমি এখানে সময়ের অভাবে এত চিহ্নিত করতে পারিনি, মুখে শুধু বলে দিচ্ছি। এখানে যদি এইচ দিয়ে এটাকে চিহ্নিত করি, তাহলে ধরে নিলাম এটা আমাদের এইচ।
তো আমরা যদি হাফের সাথে এডি প্লাস বিসি ইন্টু এইচ লিখি তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে পারবো, অর্থাৎ সূত্রের মাধ্যমে। এখন আমার যদি এই মাপটা দেওয়া থাকে, এই মাপটা দেওয়া থাকে, পরিমাপটা, আর উচ্চতাটা যদি আমাদের দেওয়া থাকে, তাহলে আমরা এটার ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে আমরা দুটো ক্ষেত্রফল পেলাম, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল ইন্টু বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এইটাও একটু মাথায় রাখতে হবে, আমাদের নিজের প্রয়োজনে একটু মুখস্থ করে রাখতে হবে, যেন আমাদের মাথায় চলে আসে বিষয়টা। এই দুটো জিনিস নিয়ে আমরা আমাদের এই উপপাদ্য শুরু করব। হয়তো ভয় পাচ্ছ যে শুরু করতে এত সময়, তাহলে বাকিটুকু না জানি কি হয়। খুব সহজ হয়ে যাবে যদি এই ধারণাটা আমরা নিয়ে শুরু করি। তো আমরা এখন মূল উপপাদ্যে আমাদের চলে যাই। এখন একটু বোর্ডের দিকে, ক্যামেরাটা একটু বোর্ডের দিকে নিয়ে আসো। আচ্ছা, আমরা এতক্ষণ পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে টুকিটাকি জেনে নিলাম। এখন আমরা মূল উপপাদ্যে যাচ্ছি। আমরা প্রথমেই বিশেষ নির্বাচনটা একটু দেখে নিই। আমি পুরোটাই বোর্ডে লিখতে পারবো না, হ্যাঁ, আমাদের উপপাদ্যটা যথেষ্ট বড়। আমি ভাগে ভাগে মূল পয়েন্টগুলো শুধু লিখবো, তোমরা একটু বইয়ের সাথে মিলিয়ে নেবে। মূল লাইনগুলো অবশ্যই লিখতে হবে, সেগুলো আমি লিখে দেবো। প্রথমে আমরা কি করবো, একটা চিত্র এঁকে নিতে হবে, তাই তো? আমরা একটা চিত্র এঁকে নিই। আমার বোর্ডটা ছোট, তো যতটুকু বড় করা যায় আর কি, একটা চিত্র আমি এঁকে দিচ্ছি। আমাদের কি দেওয়া আছে, আগে একটু ওইটা নিয়ে আমাদেরকে চিত্রটা আঁকতে হবে। আমাদের কাছে আছে একটি সমকোণী ত্রিভুজ, তাই তো? আমরা সমকোণী ত্রিভুজ নিয়েই কাজ করবো। তাহলে আগে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এবিসি একটি সমকোণী ত্রিভুজ আঁকি। মোটামুটি মানে আমার কাছে স্কেলও নেই, এটা কাপড় কাটার একটা স্কেল, ওটা দিয়ে আমি কাজ করে নিচ্ছি। তো আমরা এখানে আগে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, এ বি সি। আমরা এই ত্রিভুজের নাম দেব এ বি সি। আমি বইয়ের চিত্রের সাথে মিল রেখে করছি। আর এটা হচ্ছে আমাদের সমকোণ 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমরা এখানে বলতে পারি যে কোণ এবিসি ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের কোণ বি সমান 90 ডিগ্রি। হ্যাঁ, বি, আবার এ বি সি ও বলতে পারি। আমরা একটা কোণকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, বা বি সমান 90 ডিগ্রি আমরা বলতে পারি। আমি এখানে একটু লিখে রাখলাম আমাদের কোণ বি সমান 90 ডিগ্রি। আচ্ছা, এখন আমাদেরকে একটু বাড়তি কাজ করতে হবে। তার আগে আমরা একটু এগুলো নামগুলো দিয়ে দিই। হ্যাঁ, একটু আগে আমি বলেছিলাম না যে ত্রিভুজ, লম্ব, উচ্চতা, এগুলোকে যদি আমরা একটা বাহু দিয়ে একটা চিহ্ন অক্ষর দিয়ে চিহ্নিত করে নাম দিয়ে নিই তাহলে সুবিধা হবে। আমরা এসি কে একটু সাউন্ডটা ঠিক করতে হবে, দুঃখিত, আমার সাউন্ডটা একটু ডিস্টার্ব করছে, একটু সাউন্ডটা কমিয়ে দাও, একটু কমালেই হবে। হ্যালো, ঠিক আছে? আচ্ছা, সাময়িক সমস্যার জন্য দুঃখিত। তো আবার আসলাম আমরা। আমরা এই এ বি কে সি দিয়ে, ছোট হাতে সি দিয়ে প্রকাশ করি, বিসি কে এ দিয়ে, আর এসি কে সি সরি বি দিয়ে। এখন এই অক্ষরগুলো কি নিলাম একটু খেয়াল করো, সেটাও মনে রাখার সুবিধার্থে তোমাদেরকে বলি। এখানে আমার এ বি সি, তিনটার মধ্যে এ বি আছে, আমরা নিয়েছি সি, স্মল লেটারে সি। এখানে বড় হাতের বা ব্লক লেটারের এসি আছে, আমরা নিয়েছি স্মল লেটারে বি। এখানে বিসি আছে, নিয়েছি এ। তো কোথায় কোন অক্ষরটা নিব এভাবে মনে রাখলে হবে। এবিসির মধ্যে যেটা মিসিং, যে বাহুতে, সেটাই আমরা ছোট হাতের অক্ষরে এর নামকরণ করে নেব। তো এই হলো আমাদের এই। তাহলে আমরা এখানে বলতে পারি অতিভুজ। তাহলে আমাদের কি হচ্ছে, অতিভুজকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি, এসিও বলতে পারি অথবা বি বলতে পারি। অতিভুজকে আমরা লিখি অতিভুজ এসি সমান বি। অতিভুজ এসি সমান আমরা নিলাম বি। আর এক বাহু এ বি ধরে নিয়েছি আমরা। এ বি সমান কি নিয়েছি, সি। এ বি সমান ছোট হাতে সি এবং বিসি সমান ছোট হাতে এ। এই তো আমরা ধরে নিলাম, তাই তো?
এটা তো আমরা ধরে নিলাম, নামগুলো আমরা নিজেরা দিয়ে নিলাম। আমাদের একটা সমকোণী ত্রিভুজ ছিল, আমরা এটাকে নাম দিয়ে নিলাম, ত্রিভুজের নাম দিলাম এবিসি, এর কোণ বি হচ্ছে 90 ডিগ্রি। এটি হচ্ছে অতিভুজ, অতিভুজের আমরা নাম দিলাম এসি সমান বি। এটি হচ্ছে ভূমি, ভূমির নাম দিলাম বিসি সমান এ। এটি হচ্ছে লম্ব বা উচ্চতা, এবি সমান সি। তো এইটুকু আমরা চিত্র দেখে নিজেরাই ধরে নিতে পারবো। তুমি যদি এখানে এক্স ওয়াই জেড যা খুশি ইউজ করতে পারো, যা খুশি তোমার, তুমি যদি মনে করো না পি কিউ আর নেব, যা খুশি তুমি ব্যবহার করে এখানে নামগুলো নিজেরা চিহ্নিত করবে, করার চেষ্টা করবে নিজে, তাহলে ধারণা ক্লিয়ার হবে। আচ্ছা, তো আমাদেরকে কি প্রমাণ করতে হবে? আমাদেরকে প্রমাণ করতে হবে এই যে এসি স্কয়ার, হ্যাঁ, এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আমরা এভাবেও বলতে পারি যে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অথবা আমি এসি স্কয়ারের বদলে যদি লিখি বি স্কয়ার, বি স্কয়ার সমান এবি স্কয়ারের বদলে যদি আমরা লিখি সি স্কয়ার, আর বিসি স্কয়ারের বদলে যদি লিখি এ স্কয়ার, তাহলে সি স্কয়ার প্লাস এ স্কয়ার অথবা এ স্কয়ার প্লাস সি স্কয়ার। এটা আমরা আগে লিখলাম, হ্যাঁ, একই কথা, এ স্কয়ার প্লাস সি স্কয়ার অথবা সি স্কয়ার প্লাস এ স্কয়ার, যেভাবে খুশি তোমরা ইচ্ছে করলে সিটাও আগে লিখতে পারো, যেভাবে খুশি, দুটি যোগফল হলেই হবে। তো এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এতক্ষণে আমরা যা পেলাম, আমাদের যা দেওয়া আছে, যা প্রমাণ করতে হবে, এই কথাগুলো আমরা কোথায় লিখি? বিশেষ নির্বাচনে। তো এটাই আমাদের বিশেষ নির্বাচন। যে মনে করি এবিসি একটি ত্রিভুজ যার কোণ বি সমান 90 ডিগ্রি, এসি সমান সি বি, এবি সমান সি, বিসি সমান এ। প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। খেয়াল করো, এখানে স্কয়ার সমান এই দুটা স্কয়ারের যোগফল, অথবা আমরা যদি সংক্ষেপে বলি বি স্কয়ার সমান সি স্কয়ার প্লাস এ স্কয়ার। তো এটি হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। এই হলো আমরা মাত্র নিলাম যে আমরা কি প্রমাণ করব, আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের বিশেষ নির্বাচন পরিষ্কার। এখন আমরা একটু অঙ্কনে যাব। এখানে আমাদেরকে একটু কিছু বাড়তি আঁকাঝুঁকি করতে হবে। এই উপপাদ্য প্রমাণ করতে গেলে তোমাকে আরো কিছু এঁকে নিতে হবে। তো কি আঁকবো আমরা? আমরা বিসিকে, এই বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করব, এমন ভাবে বর্ধিত করব যেন এই বাহুর যে মাপটা এটা এই বাহুর সমান হয়, অর্থাৎ এ বি সমান হয়। কি করব আমরা? বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করব যেন এ বি সমান এই যে এইটুকু মাপের সমান হয় ওই মাপটুকু। তাহলে আমরা এটাকে বর্ধিত করে নিই। আমি যেহেতু স্কেলের মাধ্যমে করছি, তোমরা কাটা কপাস দিয়ে মেপে নেবে, অথবা মোটামুটি অনুমান করে, অথবা স্কেল দিয়ে। আমি স্কেলের মাধ্যমে মোটামুটি মাপটা মিলিয়ে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত আমরা বাড়িয়ে দিলাম, বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে এখানে আমি এই বিন্দুটার নাম দিয়ে দিব কি? ডি। বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করি। বোর্ডটা ক্লিয়ার আসছে কি? আচ্ছা, এমন ভাবে বর্ধিত করি যেন আমরা এখানে শর্তটা লিখে দেব, যেন সিডি সমান এবি সমান কি হবে? সি। হ্যাঁ, এবি সমান সি হবে। সিডি কে আমরা এই এবি সমান করে বানিয়েছি, তাহলে আমাদের এই এখানে অক্ষরটা আমরা সি দিয়ে দেই, এখানে হয়ে যাবে সি। পরিষ্কার? আবার বলছি, বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি যেন এবি সমান সিডি হয়, মানে আমার এই মাপটা হবে এই মাপের সমান, লম্ব বা উচ্চতা সমান। এবং আমরা তখন একে বলতে পারি সিডি সমান এবি সমান সি। আচ্ছা, এখন এই ডি বিন্দুতে আমরা একটি লম্ব আঁকবো, এটা আমি অনুমানে এঁকে নিচ্ছি। তোমরা যখন খাতায় করবে, চাঁদা নিয়ে করলে একটু সোজা হবে, সোজা করে আঁকতে পারবে, অথবা মাপ নিয়ে। আমি হাতে এমনিতে এঁকে দিচ্ছি অনুমানের উপর। আমি কতটুকু নিয়েছি সেটা কিন্তু বলিনি। হ্যাঁ, আমরা এখানে একটি লম্ব আঁকবো এবং এই লম্বের যে বাহুটা হবে সেটার একটা মাপ হবে। এই লম্বের যে বাহুটা হবে এটার একটা মাপ হবে, একটা নির্দিষ্ট মাপে হবে। আমরা ডি বিন্দুতে এমন একটি লম্ব আঁকবো ডিই যেন ডিই সমান আমাদের এই বাহুর সমান হয়, বিসি সমান হয়। ডিই সমান হবে বিসি। এখন আমি একটু মিলিয়ে এই মাপটা নিয়ে নেব। এখানে আমি নিয়েছিলাম প্রায় 6, এখানেও নিয়েছি 6। হ্যাঁ, হুবহু এই মাপে দেব। এবং এটার নাম ছিল বিসি সমান এ। এখন আমাদের এই বর্ধিত যে বাহুটি আমরা আঁকলাম, যে লম্বটি আমরা আঁকলাম, সেটার নাম যদি আমরা দেই ডিই,
তাহলে এইখানে এই অক্ষরটিকে আমরা চিহ্নিত করব, এই বাহুটিকে কি অক্ষর দিয়ে চিহ্নিত করব? বিসি সমান নিয়েছি, যেহেতু বিসি ছিল এ, আমাদের এখানে হবে এ। তাহলে আমরা এখানে বলতে পারি যে এমন একটি লম্ব আঁকবো ডিই, যেন ডি কার সমান হবে? বিসি সমান, বিসি সমান অক্ষর হবে এ। তাহলে এই দুটো জিনিস আমরা আমাদের অঙ্কনে বাড়তি করে নিলাম। এখন আমাদের এই সি বিন্দু আর এই বিন্দু যোগ করব, এ বিন্দু আর ই বিন্দু যোগ করব, এটাকে একটা ট্রাপিজিয়াম বানাবো। ঠিক আছে, তাহলে আমরা সি যোগ করি, এবং এ যোগ করি। মোটামুটি আমাদের চিত্র একটা দাঁড় হয়েছে। স্কেল, মোটা স্কেল আমরা স্কুলে যখন বোর্ডে ব্যবহার করি, মোটা কাঠের স্কেল, তখন ওইটা ব্যবহার করতে সুবিধা হয়। যাই হোক, আমাদের এই স্কেলেও মোটামুটি একটা চিত্র দাঁড়িয়ে গেছে। তো যে কি বলছিলাম, যে আমরা এখানে যা করলাম সবটাই হচ্ছে অঙ্কনের ভেতরে। আমি অঙ্কনটা আরেকবার তোমাদের জন্য রিপিট করি। বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি যেন সিডি সমান এবি সমান সি হয়। ঠিক আছে, এই মাপে নেব। তার মানে এই সি আর এই সি সমান, সিডি এবং এবি সমান হয়। এবার ডি বিন্দুতে একটি লম্ব আঁকবো, ডি লম্ব আঁকবো, এবং এখানে লম্বটুকুর মাপ নেব আমরা বিসির সমান, অর্থাৎ ভূমির সমান, অর্থাৎ এ। হ্যাঁ, এর নাম আমরা কি দিলাম? এ। এখন আমরা সিই এবং এই যোগ করলাম। এই যোগটা লেখার সময় তোমরা অনেকেই মাঝখানে কমা চিহ্নটা দাও না, এটা আমি একটু মনে করে দিই। যখন এই দুটি বিন্দু যোগ করবে, এভাবে কমা চিহ্ন দিয়ে বলতে হবে এই যোগ করি, সিই যোগ করি, কমা চিহ্নটা দিয়ে নিবে। কমা না দিলে কি হবে? এটি বাহু হয়ে যাবে, যে ভুলটি প্রায়শই বাচ্চারা করে। স্কুলের আমি খাতায় দেখি এই ভুলটা অনেক সময় তোমরা করো। তো এই ছিল আমাদের অঙ্কন। এখন আমরা প্রমাণে যাব, এবং প্রমাণটা খুব দ্রুত করব, ধাপে ধাপে, আমাদের সময় কমে আসছে। তবে খুব দ্রুত করলেও এখন তোমরা খুব সহজেই বুঝে যাবে। আচ্ছা, আমাদের প্রথম ধাপে আমরা করব কি, ত্রিভুজ এখানে কয়টি আছে একটু দেখে নিই। হ্যাঁ, এখানে আমাদের ত্রিভুজ কয়টি? 3টি। এই ট্রাপিজিয়ামের ভিতরে ত্রিভুজ হচ্ছে 3টি। এখন এই 3টি ত্রিভুজের ক্ষেত্রফল আমার লাগবে, তাই তো? 3টি ত্রিভুজের বা 3টি ত্রিভুজ নিয়ে আমি কাজ করব। এখানে আমরা প্রথম কাজ করব এই ত্রিভুজ এবং এই ত্রিভুজটি নিয়ে, এটি এবং এটি। এই ত্রিভুজের নাম হচ্ছে এবিসি, এটা একটি সমকোণী ত্রিভুজ, এবং এই ত্রিভুজের নাম হচ্ছে সিডিই, এটিও একটি সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী দেখো, একটু পরে আমরা এটা প্রমাণও করে দেবো যে কেন এটা দুটা একরকম হলো। আমরা এখানে দেখি এই দুটি ত্রিভুজে কি কি মিল আছে, আগে দেখি। এবিসি ত্রিভুজে একটি খেয়াল করো, আমরা যে সিডি এঁকেছিলাম, এটা কার সমান এঁকেছিলাম? এবি সমান, এবি সমান সিডি সমান সি। এটা আমরা আগে কিন্তু একবার একে যখন এসেছি তখনই আমরা এটা পেয়েছি অঙ্কন অনুসারে। আমি এটা লিখছি এবি সমান সিডি সমান সি, এটা পেয়েছিলাম আমরা। আর এখানে বিসি সমান ডি সমান এ, এটাও আমরা অঙ্কনে যেহেতু বিসি সমান করে ডি এঁকেছিলাম, অঙ্কনে করে আসছে, তাহলে আমরা এটাও বলতে পারি বিসি সমান ডিই সমান এ। এই দুটো আমরা অঙ্কনে পেয়েছি, অঙ্কন অনুসারেও বলতে পারি, বা আমরা যেটা আমাদের আগে করে আসছি সে অনুযায়ী বলতে পারি। এখন এরা কি প্রত্যেকেই সমকোণ? হ্যাঁ, এরা কিভাবে সমকোণ হলো? আমরা এখানে এই যে এই দুটো কোণকে সমকোণ দেখাবো। এখানে আমরা একটা লম্ব এঁকেছিলাম, মনে আছে তোমাদের? আমরা এখানে সিডি কে ডি পর্যন্ত বর্ধিত করে আমরা এখানে একটা লম্ব এঁকেছিলাম। লম্ব কার বাহু? লম্ব হচ্ছে সমকোণের বাহু। সমকোণের এক বাহু আরেক বাহুর উপর লম্ব হয়, তাহলে অবশ্যই এই কোণটিকে সমকোণ, তাই না? তাহলে আমরা এখানে বলতে পারি যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ সিডি এর ভিতরে অন্তর্ভুক্ত কোণ, আমরা দুটো কোণ মেলাবো। হ্যাঁ, এই কোণ আর এই কোণ সমান। আমি লিখে ফেলি কোণ এবিসি সমান কোণ সিডিই অথবা ইডিসি, যাই বলো, এই দুটি কোণ আমাদের সমান। এখন এখানে একটা কথা আমরা মাঝখানে লিখেছি অন্তর্ভুক্ত, আমি এই শব্দটা এখানে দেইনি। হ্যাঁ, অন্তর্ভুক্ত কেন লিখবো আমি আবার একটু লিখে তারপর ব্যাখ্যা দিচ্ছি। অন্তর্ভুক্ত কোণ সিডিই। তোমরা ক্লাস 7-এ পড়ে আসছো
যে কোন ত্রিভুজের দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয়, দুটো ত্রিভুজের দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। কি মনে হচ্ছে? পড়ে আসছো? সেই উপপাদ্যের আলোকেই আমরা এখানেও এটা প্রমাণ করার চেষ্টা করব যে এই দুটো ত্রিভুজ সর্বসম, এবং এদেরকে সর্বসম করতে গেলে আমাদের কি লাগবে? দুটো বাহু লাগবে এবং এটা অন্তর্ভুক্ত কোণ লাগবে। আমরা অলরেডি দুটি বাহু পেয়ে গেছি, এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু। এখন এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এটি এবং এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এটি। সি এবং এ এর অন্তর্ভুক্ত কোণ এটি, সি এবং এ এর অন্তর্ভুক্ত কোণ এটি। এই শর্তের আলোকে এখন আমরা বলতে পারি যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম। এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা যদি সর্বসম হয় তখন এর সবগুলো কোণ সমান বলতে পারবো, আমরা সবগুলো বাহু সমান বলতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা একটা ধাপ করে ফেললাম। ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ, সর্বসম চিহ্নটা আমরা এভাবে দেই। সর্বসম ত্রিভুজ আমরা কি নিয়েছিলাম? সি ডি ই। আমরা এটা সর্বসম প্রমাণ করে ফেললাম। এখন এটা যদি সর্বসম হয় তাহলে এই প্রত্যেকটা বাহু সমান। এখন আমাদের এই দুই বাহু তো মেলানো আছে, এই দুই বাহু যেহেতু মেলানো আছে তাহলে আমাদের এখন কি লাগবে? এই বাহুটা লাগবে। এই বাহুটা আর এই বাহুটাও অবশ্যই মিলে যাবে যেহেতু সর্বসম, সব দিক থেকেই সমান। তখন আমরা বলতে পারি যে এই বাহু আর এই বাহু সমান এবং এই বাহুটাকে আমরা এখন এটার নামে চিহ্নিত করতে পারি। এসি যেহেতু আমরা বি দিয়ে চিহ্নিত করেছি, সিই কেও আমরা বি দিয়ে চিহ্নিত করতে পারি। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস পেলাম, এসি সমান সিই সমান বি, এসি সমান সিই সমান বি। তো এইটুকু ছিল আমাদের প্রথম ধাপ। আমরা একটা ধাপ পার হয়ে গেলাম, এখন আমরা দ্বিতীয় ধাপে যাই। আমি আবার একটু রিপিট করি যে আমরা এই ধাপে কি করেছি। আমরা সমকোণী ত্রিভুজের এখানে দুটো সমকোণী ত্রিভুজ প্রমাণ করার চেষ্টা করেছি যারা সর্বসম। এই ট্রাপিজিয়ামের ভেতরে তিনটি ত্রিভুজ আছে, আমরা এই দুটো নিয়ে প্রথমে কাজ করেছি। এই ত্রিভুজকে এই ত্রিভুজের সর্বসম করলাম। সর্বসম করার জন্য আমরা দুটো বাহু এবং অন্তর্ভুক্ত কোণ ব্যবহার করলাম। ঠিক আছে, আশা করি পরিষ্কার করতে পেরেছি। আমি জানি না কতটুকু হচ্ছে। তারপর আমরা দ্বিতীয় ধাপে যাই। দ্বিতীয় ধাপে আমরা দেখব যেটি এবিডিই যেটি ট্রাপিজিয়াম, এটা যে একটা ট্রাপিজিয়াম হয়েছে সেটি আমরা দ্বিতীয় ধাপে প্রমাণ করব। তো ট্রাপিজিয়ামের কি শর্ত ছিল? যে আমরা একটু আগে দেখে আসলাম স্ক্রিনে, এক জোড়া বাহু সমান্তরাল হতে হবে। এখন সমান্তরাল করার জন্য আমরা যদি এখানে একটু খেয়াল করি, এই এবি কার উপর লম্ব? খেয়াল করো, এইটা লম্ব হচ্ছে বিডির উপর, বিসির উপর বলতে পারি, বিডির উপরে বলতে পারি। আমরা এখানে বিডি উপরে এটাকে লম্ব বললাম। হ্যাঁ, এই এবি বিডি এর উপর লম্ব, আবার ডিই বিডি এর উপর লম্ব। একই রেখার উপর যদি দুটো লম্ব থাকে, একটু খেয়াল করো, আমি এটাকে আলাদা একটু চিত্র আঁকি। এখানে একই রেখা, এখানে একটা লম্ব, এখানে একটা লম্ব। এখন এই দুটো লম্বর মাঝখানে প্রত্যেকটা জায়গাতেই এর কি হবে? দূরত্বটা কি হবে? সমান হবে না? এখানে প্রত্যেকটাতেই দূরত্ব সমান হবে যেহেতু এরা সমান লম্ব একেবারে সোজাসুজি দাগ। তাহলে যদি এবি লম্ব বিডি হয় আর ইডি লম্ব বিডি হয় তখন আমরা বলতে পারি এবি সমান্তরাল ডিই, এবি সমান্তরাল ডিই। এবং এখান থেকে আমরা এইটুকু নেব। আমি একটু লিখে দিচ্ছি। আমরা প্রথমে বললাম এবি, এটি হচ্ছে লম্ব চিহ্ন, এবি লম্ব বিডি, আবার বললাম কি ডিই লম্ব বিডি। এই বিডির উপরে দুই পাশে দুটো লম্ব এবং এরা অবশ্যই সমান্তরাল হবে এবং এদের মাঝখানে এই কোণগুলোকে 90 ডিগ্রি। এদেরকে যদি আমরা এক পাশ থেকে আরেক পাশে দূরত্ব মাপার চেষ্টা করি, এই দুটো বাহুর মধ্যে সবসময় দূরত্ব সমান হবে এবং এই জন্য এরা হবে সমান্তরাল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এবি সমান্তরাল বি। এবি সমান্তরাল চিহ্নটা আমরা এভাবে ব্যবহার করি, লম্বা দুটো দাগ দিয়ে, এবি সমান্তরাল ডি। তাহলে এখন আমরা বলতে পারি এবিডিই একটি ট্রাপিজিয়াম। এটুকু আমি আর লিখলাম না, এবিডিই একটি ট্রাপিজিয়াম। খুব শর্তটা খুবই ছোট, তাই না? আমরা এখানে দুটো লম্ব যেহেতু একটা বাহুর উপরে আছে, এখান থেকে প্রমাণ করে দিলাম যে দুটো বাহু হচ্ছে সমান্তরাল।
আর এক জোড়া বাহু, একটা চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল হলে তাকে আমরা বলি ট্রাপিজিয়াম। সেই শর্তে সেই অনুযায়ী আমাদের এবিডি হচ্ছে একটি ট্রাপিজিয়াম। তো এখন আমাদের দ্বিতীয় ধাপে প্রমাণ শেষ। এখন আমরা যাব তৃতীয় ধাপে। তৃতীয় ধাপে জাস্ট আমরা বীজগণিতের সমাধানের মতো ক্যালকুলেশন করব আর একটু খালি কিছু সূত্র বসাবো, দুটো সূত্র বসাবো। একটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, একটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, যেটা আমরা আগে দেখে আসছি। এখন আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আমরা তৃতীয় ধাপে একটু আরেকটা জিনিস দেখে নিই। তৃতীয় ধাপে আমরা একটা জিনিস খেয়াল করো, আমরা যখন এই দুটো ত্রিভুজকে সর্বসম বলেছিলাম তখন আমরা একটি কোণ বিএসি সমান ইসিডি, হ্যাঁ, এই কোণটিকে সমান বলতে পারি। আমি ওইখানে লিখতে হয়তো ভুলে গিয়েছিলাম যে এসি সমান যখন আমরা সি প্রমাণ করেছিলাম তাহলে আমাদের এই কোণটাও সমান। এই কোণটা আমি তখন লিখতে ভুলে গিয়েছিলাম, সরি। বিএসি সমান ইসিডি, আমি এখানে আবার একটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। এই কোণটা আমাদের এই কোণটা লাগবে, একটু অন্য কালে দিয়ে চিহ্নিত করি। এই কোণের নাম হচ্ছে বিএসি। এই কোণটা সমান আমরা ইসিডি কোণ বলতে পারি যখনই আমরা সর্বসম করেছিলাম। বলেছিলাম যে দুটো ত্রিভুজ যখন সমান হবে এর প্রত্যেকটা কোণ সমান, প্রত্যেকটা বাহু সমান। এই দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম, এর প্রত্যেকটা কোণ, এই কোণের সমান এই কোণের সমান এই কোণ, এই কোণের সমান এই কোণ, এই কোণের সমান এই কোণ, প্রত্যেকটা কোণ সমান। তো এখানে আমি এই লাইনটা স্কিপ করেছিলাম, আবার একটু রিপিট করছি এই জন্য, যে বিএসি সমান হবে কোণ ইসিডি। আমি এখানে একটু লিখে দিই, কোণ বিএসি সমান কোণ ইসিডি। ঠিক আছে? তো এটাকে আমরা এখানে একটু কাজে লাগাবো। আমরা এখানে দেখি কোণ এসিবি প্লাস কোণ এবিসি, একটু খেয়াল করো। কোণ এসিবি প্লাস কোণ বিএসি, কোণ এসিবি প্লাস কোণ বিএসি, এই দুটো কোণ একটু দেখি আমরা। এই কোণটাকে আমি আরেকটা চিহ্ন দিয়ে চিহ্নিত করি। আচ্ছা, এই কোণের নাম আমরা কি বলতে পারি? কোণ এসিবি। এসিবি প্লাস এই কোণের নাম কি? কোণ বিএসি। বিএসি, এসিবি এবং বিএসি এই দুইটার যোগফল কত হবে? এখন একটা সমকোণী ত্রিভুজের সমকোণটি যদি 90 ডিগ্রি হয়, আর আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণের সমষ্টি কত হবে? অবশ্যই 90 ডিগ্রি। 180 থেকে আমরা যদি 90 বাদ দেই তাহলে হবে 90 ডিগ্রি। এই সমকোণী ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, এটা সমকোণ, তাহলে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? তাহলে আমরা এখান থেকে বলতে পারি, আমরা তৃতীয় ধাপে প্রমাণে প্রথমে শুরু করব এভাবে, যে কোণ এসিবি প্লাস কোণ বিএসি সমান এক সমকোণ বা 90 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা, এই দুটো কোণের সমান আমি ধরলাম এক সমকোণ, ধরলাম না? এটাই, তাই তো? এখন আবার আমরা এটাও বলতে পারি এসিবি আর ইসিডি সমান এক সমকোণ, কারণ আমরা এখানে দেখিয়েছিলাম কোণ বিএসি সমান ইসিডি। তাহলে এখন আমরা এই বিএসি এর পরিবর্তে আমরা ইসিডি এই কোণটাকে ব্যবহার করব, এই কোণের পরিবর্তে এই কোণটাকে ব্যবহার করব। আমি ক্রস চিহ্ন দিয়ে রেখেছি এবং একই কালারের রং দিয়েছি, একটু খেয়াল করো। আমরা বিএসি এর বদলে আমরা এখানে লিখতে পারি ইসিডি, কারণ আমরা ওইখানে আগে দেখে এসেছি কোণ বিএসি সমান কোণ ইসিডি। তাহলে আমি যদি এসিবি প্লাস বিএসি এর বদলে লিখি ইসিডি সমান এক সমকোণ লিখি, তাহলে কি ঠিক আছে না? আমরা এখানে এটাকে এক সমকোণ লিখতে পারি। এখন এটা যদি এই দুটো যোগফল যদি এক সমকোণ হয় তাহলে এসিই সমানও এক সমকোণ হবে। এখন একটু খেয়াল করো, আমাদের এসিবি কোণটা হচ্ছে এই কোণ আর ইসিডি কোণটা হচ্ছে এই কোণ। হ্যাঁ, এখন আমাদের এইখানে এই দাগগুলো আমি মুছে দেই বোঝানোর সুবিধার্থে। এখন আমাদের এই কোণটা দরকার, এই কোণটা একটু খেয়াল করো। এটাকে আমি যদি এর সাথে মিলিয়ে দেই, এই যে এসিই এই কোণটা এখন আমাদের দরকার। এটা কি হবে? আমি যদি এটাকে এক সমকোণ প্রমাণ করতে পারি তাহলে আমার এই ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। আমরা এখানে এটাই করব।
এই দুটো যোগফল যদি এক সমকোণ হয় 90 ডিগ্রি হয় তাহলে এখানে হচ্ছে একটা সরল কোণ। তোমরা ক্লাস 6 এ পড়ে আসছো সরল কোণ সমান 180 ডিগ্রি। সরল কোণের আকৃতিটা ছিল এরকম, দেখো অর্ধচন্দ্রাকৃতির যে কোণটা একটা রেখার উপর সরলিত দুটি কোণের সমষ্টি যে কোণটা হয় সেটাকে আমরা বলি সরল কোণ। সরল কোণ সমান তোমরা পড়ে আসছো 180 ডিগ্রি। তাহলে এখানে এই দুটো যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? অবশ্যই 90 ডিগ্রি। এবং এখান থেকে আমরা বলতে পারি যে ত্রিভুজ কোণ ACB এবং ACD সমান এক সমকোণ বলেছিলাম। এখন আমরা বলতে পারি ACE সমান এক সমকোণ। ACE যদি এক সমকোণ হয় তাহলে আমরা এই ত্রিভুজটাকে বলতে পারি সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের তিনটা ত্রিভুজই হয়ে গেল সমকোণী ত্রিভুজ। আমি একটু লিখে দেই, ACE সমান যদি এক সমকোণ হয়, আমরা দেখিয়েছি যেটা এক সমকোণ, তাহলে ত্রিভুজ ACE সমকোণী ত্রিভুজ। তাহলে এখন এতটুকু হয়ে গেলে এখন শুধু আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করতে হবে। আমরা তিনটি ত্রিভুজ পেয়ে গেছি, তিনটি ত্রিভুজ হয়ে গেছে আমাদের, তিনটি ত্রিভুজের সমকোণী আমরা প্রমাণ করে ফেলেছি। এখন আমাদেরকে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে হবে। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি বলেছিলাম মনে আছে নিশ্চয়ই? আমি এই লাইনটা একটু দেখি, এখানে একটু লম্বা লাইনটা দরকার ছিল, আমি আচ্ছা আলাদা আলাদা লাইনে লিখি। ট্রাপিজিয়াম, আমাদের ট্রাপিজিয়াম হচ্ছে ABDE। ABDE ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান 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 লিখে দেই। ABD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হবে, এখানে কয়টা ত্রিভুজ ক্ষেত্র আছে? একটা, দুইটা, তিনটা। এই তিন ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সমান। তাহলে আমরা লিখব ত্রিভুজ ক্ষেত্র, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল লিখলে এইভাবে লিখি যে ত্রিভুজ ক্ষেত্র ABC প্লাস ক্ষেত্র কথাটি লিখে দিতে হবে যে এটা ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্র, ক্ষেত্র লিখলে বোঝা যাবে কি ক্ষেত্রফল ABC প্লাস ত্রিভুজ ক্ষেত্র, আমাদের এই ত্রিভুজের নাম দিয়েছিলাম আমরা CDE প্লাস ত্রিভুজ ক্ষেত্র ACE। তাহলে আমরা এটা সমান এটা বলতে পারি, ট্রাপিজিয়াম এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র ABC, ত্রিভুজ ক্ষেত্র CDE এবং ত্রিভুজ ক্ষেত্র ACE এর যোগফল বলতে পারি। এই যে আমি যোগফল দিয়ে এখানে ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল। ঠিক আছে? তো এখন আমরা তিনটি ত্রিভুজের ক্ষেত্রফলের বাহুগুলো আছে ওইগুলোকে বসিয়ে দেব, আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের বাহুগুলো আছে আমরা শুধু সূত্রের মাধ্যমে শুধু জাস্ট বসিয়ে দেব, আর কোনো কাজ নেই। এখন আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের কথা মনে করি একটু, আমার স্ক্রিনে ছিল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু হচ্ছে AB প্লাস DE। তাহলে আমরা কি লিখতে পারবো? AB প্লাস DE লিখতে পারি। আমি আগে হাফ দেই, আমি বা এই দুটো লাইনের একটা লাইন দিয়ে তো করছি, বা এখান থেকে শুরু করলাম, হাফ AB প্লাস DE কথাটা আমি আগে লিখে ফেললাম। ঠিক আছে? এবং সাথে মধ্যবর্তী দূরত্ব, এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই দুটো বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে BD। এখানে যদি আমরা একটু খেয়াল করি, এই দুটো বাহুর দূরত্ব হচ্ছে BD, তাহলে আমরা এই দূরত্বকে BD দিয়ে প্রকাশ করতে পারি। আমি এই BDটা সামনে বসিয়ে দিলাম তোমাদের বইয়ের সাথে মিলিয়ে। ঠিক আছে? হাফ BD ইন্টু AB প্লাস DE। এই জায়গাটা অনেকেরই একটু বুঝতে সমস্যা, অনেক বাচ্চা আমাদের সময় লাগে ক্লাসে, যখন আমি এটা ক্লিয়ার করি তখন এই জায়গাটা বোঝাতে অনেক সময় লাগে। আজ আমি কিন্তু তোমাদের আগে ক্লিয়ার করে আসছি, তাই এখন আশা করি খুব দ্রুত ধরতে পারবে। তাহলে এখন অর্ধেকটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি পুরা উচ্চতা, আমাদের এখানে হাফ তো সূত্রের হাফ, ABC এর ভূমি কি A আর উচ্চতা C, বাস বসায় দিলাম, শুধু অক্ষরগুলো বসায় দেব, প্লাস হাফ ইন্টু এই ত্রিভুজের ভূমি C, উচ্চতা A, আমি আবার AC লিখলাম, প্লাস ওই ত্রিভুজটা, এই ত্রিভুজটা হাফ ইন্টু হাফ সূত্রের ভূমি হচ্ছে এখানে B, উচ্চতা হচ্ছে B, অর্থাৎ আমরা লিখতে পারি B স্কয়ার। আমি অক্ষরটাকে একটু সরিয়ে দিই,
তাহলে এই হলো আমাদের তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা সূত্রের মাধ্যমে। জাস্ট আমরা এই অক্ষরগুলো দিয়ে সূত্রটা ব্যবহার করলাম। এই অক্ষরগুলো দেওয়ার উদ্দেশ্য আমাদের এটাই ছিল, চিহ্নিত করা, যে বাহুটাকে আমরা একটা অক্ষর দিয়ে চিহ্নিত করেছিলাম এই জন্যই। এখন এটাকে শুধু জাস্ট ক্যালকুলেশন করলে হয়ে যাবে আমাদের। এখন এখানে দেখো আমরা এবি প্লাস বিডি, বিডি কে আমরা ভাঙতে পারি বিসি প্লাস সিডি তে। বিডি কে যদি আমরা ভাঙি বিসি প্লাস সিডি তে, কেন ভাঙবো? এই অক্ষরগুলো ব্যবহার করার জন্য। তাহলে আমার দুই পাশে অক্ষরগুলোকে সমাধানের মাধ্যমে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। আমরা বিডি কে ভাঙবো বিসি প্লাস সিডি, আর আমাদের এবি আর ডি তো আছে। আমরা আবার একটু আরেক লাইনে হাফ ইন্টু বিডি কে ভেঙে দেই বিসি প্লাস সিডি, আর এবি প্লাস ডি তো আমাদের আছে, আর এই পাশে যা আছে তা ঠিকই থাকবে। এই লাইনে আমরা ঠিক রেখে দিই, অথবা এখানে আমরা একটু কাজ করে ফেলতে পারি। এখানে আমরা একটা হাফ কমন নিয়ে নিতে পারি। হাফ কমন নিলে এসি দুটো আছে 2ac আর প্লাস বি স্কয়ার থাকে। হ্যাঁ, এসি দুটো আছে আর হাফ কমন নিয়ে নিলাম, 2ac হয়ে গেল, ac আর ac 2ac প্লাস বি স্কয়ার, একটু কমন নিয়ে কমিয়ে ফেললাম এখানে। আচ্ছা, পরের লাইনে আমরা এটার অক্ষরগুলোর নামকরণ করে ফেলবো। বিসি সমান আমরা লিখবো, আরেকটু কাজ এখানে করে ফেলি। উভয় পক্ষকে যদি আমরা 2 দিয়ে গুণ দেই তাহলে আমাদের হাফটা উঠে যাবে। এখানে একটা হাফ আছে, এখানে একটা হাফ আছে। আমরা কি করি, এখানে উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করে ফেলি। 2 দিয়ে গুণ করলে এই হাফ আর এই হাফ উঠে যাবে। তখন আমরা শুধু এই লাইনটা পাবো। এই লাইনটাকে আমরা এখন অক্ষর দিয়ে চিহ্নিত করে ফেলবো। বিসি কে আমরা চিহ্নিত করব কি দিয়ে? এ। সিডি কে চিহ্নিত করব সি। তাহলে এখানে হচ্ছে আমার a প্লাস সি, আর এখানে হচ্ছে এবি, এবি সি, আর ডিই হচ্ছে এ। এখানে আমি সি প্লাস এ না লিখে আমরা এ প্লাস সি লিখতে পারি। আর এখানে আমাদের আছে 2ac প্লাস বি স্কয়ার। একটু খেয়াল করো, হাফ কিন্তু দুই দিকে আমরা বাদ দিয়ে দিয়েছি, 2 গুণ করে উভয় পক্ষে হাফকে সরিয়ে দিয়েছি। এখন আমরা এখানে a প্লাস সি আর a প্লাস সি কে যদি আমি একটু উপরে যাই, আমার নিচে জায়গা কমে আসছে, a প্লাস সি আর a প্লাস সি কে যদি আমরা সূত্র করি, a প্লাস সি ইনটু a প্লাস সি মানে কি a প্লাস সি হোল স্কয়ার, আর এখানে আছে 2ac প্লাস বি স্কয়ার, যেভাবে আছে ওভাবে থাক। a প্লাস সি হোল স্কয়ার কে আমরা এভাবে লিখতে পারি a স্কয়ার প্লাস 2ac প্লাস সি স্কয়ার, আর এখানে আমাদের 2ac প্লাস বি স্কয়ার তো আছে। এখন উভয় পক্ষ থেকে আমরা 2ac কে বাদ দিয়ে দিই, বিয়োগ করে দিতে পারি। উভয় পক্ষে 2ac বিয়োগ করে পাই। আমি কথাগুলো লিখছি না, জাস্ট ক্যালকুলেশনটা দেখাচ্ছি। তাহলে a স্কয়ার থাকে এখানে, আর থাকে c স্কয়ার। এদিকে 2ac চলে গেল, এখানে থাকলো b স্কয়ার। এখন একটু খেয়াল করো, এই যে a স্কয়ার প্লাস c স্কয়ার সমান b স্কয়ার, এটাই ছিল আমাদের মূল প্রমাণের বিষয়। b স্কয়ার সমান আমরা c স্কয়ার প্লাস a স্কয়ার প্রমাণ করব। এই হচ্ছে আমাদের b স্কয়ার, c স্কয়ার প্লাস a স্কয়ার এদিকে আছে। এইভাবে আমরা এটাকে প্রমাণ করতে পারি। আমরা এখন যদি একটু লাইনটাকে দুই পক্ষে আমরা এটাকে যদি গুছিয়ে দেই তাহলে লিখতে পারি b স্কয়ার সমান c স্কয়ার প্লাস a স্কয়ার। আমরা ঠিক যেভাবে নিয়েছিলাম c স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের পিথাগোরাসের প্রমাণ সমকোণী ত্রিভুজের মাধ্যমে। আর আমরা যখনই কোনো উপপাদ্য প্রমাণ করব, সাথে সাথে প্রমাণিত কথাটা লিখে দেব। আমি জানি পিথাগোরাসের উপপাদ্যটি অনেক বড় একটি উপপাদ্য এবং অনেকগুলো ধাপ, একদিনে ক্লিয়ার করলে অনেক সময় মনে থাকে না। ক্লাসে আমি অবশ্য 2-3 এটা ক্লিয়ার করার চেষ্টা করি। আজ আবার সময়ও আমার নির্ধারিত 45 মিনিট। ক্লাসে আমরা প্রথম পিরিয়ডে একটু বেশি সময় পাই, আমার গণিত ক্লাসের প্রথম পিরিয়ড একটু বেশি সময় পাই, তবু ক্লাসে শেষ করতে পারি। আমার এখানে যথেষ্ট অল্প সময়ে দিতে হয়েছে, তারপরেও তোমরা ক্লাসটা রিপিট করে করে বারবার দেখে বিষয়গুলো একটু ক্লিয়ার করে নেবে। তো আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সেই প্রত্যাশায় আজ এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।